আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের কুলিস্ট নাম্বার 1 রেডিও প্ল্যাটফর্ম রেডিও কার্নিভালের নিয়মিত আয়োজন টং আড্ডাতে। আজকে আমাদের সাথে দুইজন অতিথি আছেন। বরাবরের মতো আমরা সরাসরি চলে যাব আমাদের অতিথির কাছে। তার আগে আপনাদের সবাইকে জানিয়ে দিব এবং আমাদের অতিথিকে বলে দিব যে লাইভটি একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং আমাদের সাথে জয়েন করতে পারে। সো আমাদের সাথে আজকে আছে টিম মিস্ট সরি মিস্ট মেবরি সরি আমি সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাচ্ছি, নিজে থেকে বেটার আমরা ডিটেইলসটা জেনে নিচ্ছি। ভাই আপনারা কেমন আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালোই। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে হয়তো আপনাদের থেকে অনেক কিছু জানতে পারবো, অনেক ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারবো। সো ভাইয়া, আপনাদের দুইজনের কাছেই প্রথম কোশ্চেনটা যেটা থাকবে যে আপনাদের টিমকে নিয়ে একটু আমাদেরকে যদি বলতেন যে আপনারা কিভাবে কাজ করছেন এবং আপনাদের কিভাবে শুরু করেছিলেন। জি, তো এমআইএসটি মেভিরো হচ্ছে এমআইএসটি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির একটা আন্ডার ওয়াটার রোবোটিক্স টিম। তো এই টিমের আমরা হচ্ছে দুজন সদস্য, আমি অঙ্কন দাস জয় এবং আমার সাথে হচ্ছে আমি শেখ তানভীর ইসলাম উদয়। আমরা দুইজনই এই এমআইএসটি মিস্ট মেভিরো টিমের সাথে অ্যাফিলিয়েটেড, কাজ করছি দীর্ঘদিন যাবত। তো আজকে আপনাদের সামনে আসা আমাদেরই একটা জার্নি শেয়ার করার জন্য, আমাদের যে কাজগুলো আমরা করছি সেটা নিয়ে কথা বলার জন্য। অলরেডি হয়তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিছু একটা শার্টের মতো জিনিস আছে, আর একটাতে ছোট একটা বক্সের মতো। এগুলো আমাদের দুটো ইনোভেশন, যেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতে আজকে আসলাম। ওকে, আমরাও জানতে চাই। আমার দেখেই ইন্টারেস্টিং মনে হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা। সো ভাইয়া, মানে কখন থেকে আপনাদের এই কাজ ইনোভেশনটা শুরু করেছিলেন? কখন থেকে মনে হলো যে আমরা এটা নিয়ে কাজ করব? হ্যাঁ, আমরা এখন বর্তমানে এমআইএসটি তে ট্রিপলি থার্ড ইয়ারে আছি। তো আমরা যখন সেকেন্ড ইয়ারে ছিলাম, সেকেন্ড ইয়ারের মাঝামাঝি থেকে আমরা ভাবতেছিলাম যে আমাদের কিছু একটা করা উচিত। তো আমাদের সচরাচর আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে কি ধরনের রিসার্চ হয়, কি ধরনের রোবোটিক নিয়ে কাজ হয়, এগুলো যখন আমরা দেখতেছিলাম তখন আমরা দেখতেছিলাম আন্ডার ওয়াটার রোবোটিক্স একটা বড় স্কোপ আছে আমাদের জন্য। প্লাস আমাদের কান্ট্রি রিভারাইন কান্ট্রি, এখানে আন্ডার ওয়াটার নেভিগেশন, আন্ডার ওয়াটার সার্ভেইলেন্সের জন্য এখনো পর্যন্ত আমরা তেমন এই টেকনোলজির সাথে ইন্ট্রোডিউস হইনি বা নিজেরা কোনো গবেষণা করার ওটাও হয়ে আমরা চিন্তা করলাম যে ওকে আমরা কিছু একটা শুরু করি। তো আমরা আমাদের সেকেন্ড ইয়ারে তখন টাইমটা আমরা তখন দৌড়াদৌড়ি শুরু করি, সুপারভাইজার থেকে আমাদের প্রপোজাল আস্তে আস্তে করে আমরা এই দ্যাটস গ্রেট। এখন সো আমি এখন জি জি ভাইয়া কন্টিনিউ করেন, সমস্যা নেই। এখানে যদি হচ্ছে আমাদের কাজ আমরা অলরেডি আন্ডারওয়াটার ড্রোন নিয়ে আমরা কাজ করতে অলরেডি। একটা হচ্ছে আমরা অপারেট করি, আর আরেকটা হচ্ছে আমরা ওয়্যার কন্ট্রোলের মাধ্যমে অপারেট করি। ভাইয়া, আরো যদি জানতে চাই ডিটেলস, বর্তমানে আপনারা আসলে আরো কি মানে আরো কি কি কাজে ইনভলভ করছেন বা আরো নতুন নতুন কি আবিষ্কার করতে চাচ্ছেন, বা বর্তমানে কি ব্যস্ততা যাচ্ছে, কি কাজ নিয়ে ব্যস্ততা যাচ্ছে আপনাদের? তো বর্তমানে আমরা আমি যদি আরো ডিপলি ফোকাস করতে চাই, নর্মাল যে রোবোটিক্স সেটার মধ্যে আন্ডার ওয়াটার রোবোটিক্সের মেইন চ্যালেঞ্জটাই হচ্ছে আমার পানি থেকে আমার ইলেকট্রিক্যাল সিস্টেমটাকে সেপারেট করা, এটাকে হচ্ছে প্রোটেক্ট করা। আমরা জানি যে পানির সংস্পর্শে আসলে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়। তো এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা ওভারকাম করার পরে, আমরা যখন এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারলাম, তখন আমরা চেষ্টা করছি যে আস্তে আস্তে আমার বাইরের ওয়ার্ল্ডের যে টেকনোলজিগুলো আমরা ভ্যাকামে বা আমরা এআর এর মধ্যে অপারেট করতে পারছি, সেই টেকনোলজিগুলোকে আমরা আন্ডার ওয়াটারে এখন অপারেট করতে পারি কিনা। সো এখন এট প্রেজেন্ট আমরা যেহেতু সাকসেসফুলি দুইটা আন্ডার ওয়াটার ড্রোন বিল্ড করতে পেরেছি, অপারেট করতে পেরেছি, আমরা এখন ট্রাই করছি যে এগুলোর মধ্যে রোবোটিক আর্ম ইন্টিগ্রেট করার, যাতে আমরা এটাকে রোবোটিক আর্ম ইন্টিগ্রেট করে আন্ডার ওয়াটার রোবটের ফিল্ডে আমরা এটাকে নিয়ে যেতে পারি।
তো জিনিসটা হয়তো শুনলে আপনাকে কনফিউজিং মনে হতে পারে। তো আমি একটা লাইন যদি বলি, আমাদের একটা ভিশন হচ্ছে যে আমরা পানির নিচে ডাইভারকে রিপ্লেস করব। Oh, that's great. ভাইয়া, আপনার থেকে আরো জানতে চাইবো যে হচ্ছে দেখা যায় যে যখন আপনারা একটা কিছু নতুন শুরু করেন বা চিন্তা করেন যে এইটা আমরা তৈরি করব বা আমরা এই ইনোভেশনটা মাথায় চলে আসে, তখন দেখা যায় যে মাথা অনেক কিছু কাজ করে। তো অনেক সময় দেখা যায় যে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায় জিনিসগুলো। তো ওই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করেন আপনারা? That's a good question. আমরা যদি আমাদের জার্নি এক্সপ্লেইন করি, তাহলে জিনিসটা হবে কি, আমরা যখন আমরা অ্যাপ্রোচ করি আমাদের তখন তারা আসলে এরা তো স্টুডেন্ট, তো আন্ডার ওয়াটার রোবোটিক্স দুইটা মেজর আমি হচ্ছে ওয়্যারলেস ডাটা ট্রান্সফার সিস্টেম, আর আরেকটা হচ্ছে আপনার ওই যে ওয়াটার থেকে আইসোলেশন। তো আমরা প্রথমে একটা প্রোটোটাইপ বানাই ইউজ করার জন্য, যে না আমরা ওয়ার্ডে তো এই প্রোটোটাইপটা হচ্ছে লেভায়াথান 1, এই লেভায়াথান 1.2 কে পরে আমরা ডেভেলপমেন্ট করে করছি লেভায়াথান 2. উই আর ওইটা ওয়্যারলেস ডাটা ট্রান্সফার না করে আমরা ওয়্যার ডাটা ট্রান্সফার করি, বাট এটা 6 ডিগ্রি ফ্রিডম ছিল। ওটা আন্ডার ওয়াটার নেভিগেশনের জন্য আর হচ্ছে ডাটা কালেকশনের জন্য অনেক সাদা। তো ওইটার কাজ যখন আমরা কমপ্লিট দেন আমাদের সামনে এই অবজেক্টিভটা আমাদের তো আন্ডার ওয়াটার ওয়্যারলেস সেটা তো একটা বড় অবস্টাকেল, কারণ রেডিও ওয়্যারলেস পানির নিচে ডেন্সিটি করে। ওটা দুটো ওয়ে আছে, হোল্ড করে তারপর অথবা আরেকটা ওয়ে হচ্ছে যেটা হলো কস্টলি, যেটা দিয়ে মেরিন গ্রেডের কাজগুলো হয়। মাইক্রোওয়েভ সোনার আছে অনেক। তো আমাদের স্টুডেন্ট ফান্ডিং এরও একটা বিষয়। আমরা হচ্ছে আমাদের ক্রিপার সিরিজ নিয়ে আসি এটা। তো ক্রিপার সিরিজের এটার কাজ হচ্ছে যে একটা ম্যাক্সিমাম আমরা করতে পারি, ভিডিও ট্রান্সফার করতে পারছি এবং কোনো এই ডেপথ হোল্ড করার মাধ্যমে তো এত দূর পর্যন্ত যখন আমরা সাকসেসফুলি আসলাম, দেন আমরা চিন্তা করলাম যে ওয়াই নট ডুইং সামথিং ইন্টারন্যাশনাল। আমরা যদি ইন্টারন্যাশনালি কোনো একটা কিছু করতে পারি, অথবা বাংলাদেশ মিলিটারির জন্য, বাংলাদেশ নেভির জন্য কিছু একটা করতে পারি, দেন আমাদের এখন যে বর্তমান কাজটা আপনি বললেন, আমরা আর্ম ইন্টিগ্রেট করা ট্রাই করতেছি। আমরা একদম সল্ট ওয়াটারে, সি সল্ট ওয়াটারে অ্যাডাপটিভ হবে এমন একটা আরবির টোটাল স্ট্রাকচার ডিজাইনিং এর কাজ করতেছি। তো এখন যে প্রজেক্টটা করতেছি আমরা অনগোয়িং চলছে, এটা হচ্ছে সামনের 21শে ফেব্রুয়ারি ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক যায়, আমরা অফিসিয়াল যেই রিলিজ হবে যেটা, ওটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর তখন হচ্ছে আমরা এটা নিয়ে বেশ ঘটা করে প্রেজেন্ট করবো। তার আগ পর্যন্ত আপনি যে কোশ্চেনটা যদি আসি, অনেক রকম ব্যারিয়ার বা অনেক রকমের টেকনোলজি অবস্টাকল আসে। আইদার সেটা ফান্ডের দিক থেকে আমরা আমাদের ফাইন্যান্স দিয়ে এটা কভার করতে পারবো না, বাই দ্য সলিউশন থিংক অন দ্য সলিউশন। তো একবারেই দেখা যায় অনেক কিছু হয়, আবার অনেক কিছু হয় না। বাস্তব যে এক্সপেরিয়েন্সটা আমরা গেইন করতে, অনেক সময় দেখা যাচ্ছে কাজ করতে ল্যাবে ঘুমাই গেছি, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি আর তো এরকম কিছু মিরাক্লাস এক্সপেরিয়েন্স হয়। এটা না করলে আসলে তখন আসলে মোটিভেশনটা চলে আসে মেবি। হ্যাঁ, যখন একটা জায়গায় আসতে হবে মানুষ ডিপ্রেস হওয়ার একটা টেন্ডেন্সি আছে।
তারপরে হঠাৎ করে সলিউশন চলে আসে আচ্ছা, জয় ভাই থেকে এখন জানতে চাইবো যে আসলে আম বা নেভি এই এই নামগুলোর মধ্যেই না কেমন একটা গার্ড গার্ড মনে হয়, যে গার্ড ফিল হয়। সো যখন একটা কাজ আপনারা সাকসেসফুলি করে ফেলেন বা হয়ে যায় একটা প্রজেক্ট, তো তখন আসলে কেমন ফিলিংস হয়, বা তখনকার ফিলিংসটা আসলে কেমন? সত্যি বলতে তখন ফিলিংস কাজ করে না। যখন আপনি একটা লং টাইম হার্ড ওয়ার্ক করার পরে আপনি যখন তখন মনে হবে যে তখন আসলে মনে হয় না কিছু, লিটারালি ফিলিংস মনে হয় যে আমি যে চিন্তা করবো, আমি যেন ভাবি যে আমারটা কাজ করতেছে, বলে না ওদিক থেকে পাথর হয়ে যাওয়া, ফিলিংস এর কাজ করে না। আমি যদি তাহলে ব্যাপারটা হয় এমন কি যে when nothing is to conquer until next আরেকটা চ্যালেঞ্জ আসতেছে যে ওকে ইটস ওকে ডান দিস, নেক্সট একটা চ্যালেঞ্জ আসার পরে দেন আবার নতুন করে একটা কাজ আসে যে আচ্ছা, তার মানে মনে হয় যে আপনাদের কাছে সবসময় মনে হয় যে ফাইটের মধ্যেই আছি এবং ফাইট করে বেঁচে থাকতে হবে, এবং এটা এটা হচ্ছে আপনাদের কি বলে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, রাইট? এক্স্যাক্টলি, এটা একটা মানে অভ্যাস বলতে লেবে আমাদের নরমালি একটা ফলোয়ার বাস কেমন থাকে, গোছানো থাকবে, স্টুডেন্ট আসবে, কাজ করবে, তো আমাদের এমআইসিতে আমাদের যে আমাদের ল্যাবে হচ্ছে মানে আমরা যে কাজ করতে করতে এখানেই ঘুমাই, সকালে এখানে বেসিন আছে, সকালে ফ্রেশ আবার কাজ করি, সকালে হলো তখন 2 মাসে রাতের কাজ করি, দিনের কাজ করি, তখন ওকে, আমার আমার কাছে আপনাদের কথা শুনে মনে হচ্ছে যে আসলে যখন হয়তোবা শুরু করেছিলেন তখনকার মানে তখনকার সময় থেকে এখনকার সময় পর্যন্ত জার্নিটা আসলে আপনারা মানে কিভাবে দেখছেন আর কি, মানে তখনকার সময়টা আর এখনকার সময়টা, এখন নিশ্চয়ই আপনাদের অনেক বেশি কাজ একসাথে করতে হয়, ইভেন অনেক প্রেশার একসাথে নিতে হয়, তখন শুরুটার সময় হয়তো বা এমন নিতে হতো না। সো এই জিনিসগুলো আসলে কিভাবে আপনারা মেনটেন করছেন? যখন আমরা এই কাজটা শুরু করি তো তখন আমাদের কথা বলতে এতদূর ভীষণ আমাদের ছিল না। নরমালি আমরা একটা স্বপ্ন দেখি, একটা ড্রিম কল্পনা করি, আমরা এন্ড গোলটা দেখি, মাঝখানের পথটা আমরা কল্পনা করতে পারি না। আমরা সবসময় ভাবি যে হ্যাঁ এখানে এসে মাঝে যে জার্নিটা সেটা যে এক্সপেরিয়েন্স না করা পর্যন্ত আমরা যখন কাজ করতাম তখন আসলে এত টাইম আমরা দিতাম না, আমরা কাজ করতাম, রেগুলার কাজ করতাম, আস্তে আস্তে যখন আমাদের ভিশনগুলো বড় করলাম, চ্যালেঞ্জ তখন দেখলাম যে আসলে একটু ছেড়ে দিলেই ডেডিকেশনের ফুল লেগে থাকতে হচ্ছে। দেখা যায় যে এমন যে একটা ঈদের আগে আমার হচ্ছে বাড়ি যাওয়া, মানে আমরা ঈদের আগে বাড়ি যাই, আমরা এখানেই কাজ করতেছি, তখন বাইরে সন্ধ্যা হচ্ছে, আমাদের ওইদিকেও খেয়াল থাকে না। আচ্ছা, সো দেখা যায় যে আমার আমার মনে হলো যে বাইরে যদি ঝড়ো হয়ে যায় বা ভূমিকম্প হয়ে যায় সেটাও মনে হয় আপনাদের খেয়াল থাকে না অনেক সময়, নাকি কিছু হয় কি? আমাদের ল্যাবের মধ্যে যে লেখাগুলো আমরা ভূমিকম্প সাউন্ড সবই এখানে, ইভেন ল্যাবে আমাদের একটা ওয়াটার টাব আছে, মাঝে মাঝে এখানে পানি আমাদের আচ্ছা, আপনাদের সাথে কথা বলতে বলতে মনে হলো যে আপনাদের টিম বন্ডিংটা আসলে অনেক বেশি ভালো, অনেক বেশি স্ট্রং। তো সেক্ষেত্রে আপনাদের টিম বন্ডিংটা কখন থেকে খুব স্ট্রং হয়েছিল এবং কিভাবে একসাথে কাজ করতে করতে এই এই পর্যায়ে চলে এসেছেন আপনারা যে বন্ডিংটা অনেক স্ট্রং হয়ে গিয়েছে? টিম বন্ডিং এর কথা যদি বলা হয় তাহলে বলবো যে সব 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 ক্লাসে বা সব এনভায়রনমেন্ট আমার নেচার সবার সাথে আসলে আমার আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ করবে ব্যাপারটা এমন। দেখা যাচ্ছে একটা সার্টেন গ্রুপ আমার গোল আমার অ্যাম্বিশন ম্যাচ করছে, ওদের সাথে আমি ক্লোজ ফ্রেন্ড আর ওদের আর ওদের এই লাইক করতে পারতেছি যে
দেন ওদের সাথে আমার ক্লোজ বন্ডিং হয়। আর এরকম আমরা যারা ফাউন্ডার, তো আমরা 10 জন মেম্বার, এই 10 জন আমরা হচ্ছে লাইন অফ ওয়ার্কে আমরা তো আমরা 10 জন একদিন একসাথে যে কি কাজটা করবো তুই করবি, বলছে আমি এইভাবেই আসলে আমরা শুরু করি। দেন আমরা যখন আস্তে আস্তে এই যে বললাম আপনাকে যে বলিভিয়ার একটা কমপ্লেক্স আইডিয়া সলভ সলিউশন বের করা, এইভাবে যখন কাজ আগাচ্ছে তখন আসলে এই বন্ডটা আরো স্ট্রং হচ্ছে। আর এখনো পর্যন্ত আল্লাহর রহমতে ফাইন। আর অলরেডি আমাদেরকে আমরা মিলিটারি, যেহেতু মিলিটারি আমার সায়েন্স এন্ড টেকনোলজি, আমরা অলরেডি নেভির বাংলাদেশ আর আমাদের যে গোল ইন্টারন্যাশনাল সেটা হচ্ছে আমরা ইনশাআল্লাহ 2026 এই বছর জুন জুলাইয়ের দিকে কানাডাতে মেইটারে একটা কম্পিটিশন আছে, যেখানে সারা ওয়ার্ল্ডের যত আরবি সবাই আসে কম্পিট করে। তো আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে, এইটাই হচ্ছে আচ্ছা ভাইয়া, জয় ভাই থেকে জানতে চাইবো হচ্ছে যে আসলে আপনারা তো বলছেন যে আসলে আপনারা ন্যাশনালি কাজ করে এখন ইন্টারন্যাশনালি কাজ করাও শুরু করেছেন, সো এইটা কখন থেকে শুরু হয়েছিল এবং কিভাবে এই কাজগুলো করা শুরু করেছিল আপনার দেশের গণ্ডি পেরিয়ে? আচ্ছা, এখানে একটু যদি আমি বলি যে যাওয়ার যে কমোডিটি আমরা এখন নিয়ে আসিনি। আমরা যেটা করছি, আমরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করে আমাদের এক্সিস্টিং প্রোডাক্টগুলোকে আরো স্ট্রং করছি, বা এক্সিস্টিং প্রোডাক্টের ব্যারিয়ার ক্রস করে এটাকে আরো সাস্টেইনেবল কিভাবে করা যায়, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিভাবে করা যায়, সেটা আমরা ট্রাই করি। এখন আমরা আমরা ডেভেলপ করি না, আমরা প্রোডাক্ট আছে বা ডেভেলপমেন্ট করি না, আমরা চাচ্ছি এটাকে আরো অ্যাডভান্স করতে। দেন একটা সার্টেন স্টেজে গিয়ে আমরা ন্যাশনাল বা ইন্টারন্যাশনালি আমরা এটা নিয়ে আসতে। সো ওই ইন্টারন্যাশনাল ব্যাপারটা আমরা এখনো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট গন্ডি পেরিয়ে যাওয়াটা আমরা এখনো আরেকটু পরে আছি। হোপফুলি সুন আপনারা করতে পারবেন আশা করি। ভাইয়া, আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে বর্তমানে আসলে আপনারা কি কি চ্যালেঞ্জ ফেস করছেন এবং ওইটা থেকে কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করছেন বা ওভারকাম করছেন? আচ্ছা, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে আমাদের পড়াশোনাটা একটা বড় চ্যালেঞ্জ। ডেইলি পড়াশোনা শিডিউল মেইনটেইন করে, দেন হচ্ছে এখানে টাইম এর একটা বড় চ্যালেঞ্জ। দেন হচ্ছে যেহেতু আমরা যেটা বলবো যে আমরা যেহেতু আমাদের প্রজেক্ট রান প্রজেক্ট বিষয়টা ফান্ডিংটা আমাদের জন্য একটা এখন পর্যন্ত আমাদের সাথে কিছু কোম্পানি ব্যাংক কোলাবরেট করেছে, আমাদের সবচেয়ে বেশি আমাদের সাপোর্ট হচ্ছে ফান্ডিং দিয়েছে, তারা একটা ফান্ডিং দিয়েছে। দেন হচ্ছে আমাদের সিটি থেকে স্কিল পাওয়ার টেকনোলজি আছে, তারা রেডিসন ব্লু বিভিন্ন ফান্ডিং সহায়তা করছে। এগুলো আমাদের ধরেন আমরা করেছি, আমরা আশা করি যে এই প্রজেক্টে আরো অনেকে আমাদের সাথে রিলেটেড হবে। দে উইল বি কোঅপারেটিভ টু আস। ভাইয়া, আপনারা যে অর্গানাইজেশনের নামগুলো বললেন খুবই ওয়েল রিপোর্টেড, এছাড়াও কি আপনারা ওনাদের সাপোর্ট ছাড়া আপনারা কাদের সাপোর্ট পাচ্ছেন বেশি আপনাদের কাজগুলোর ক্ষেত্রে আর কি? অবশ্যই আসলে কি মানে একটা কাজের ক্ষেত্রে যদি আপনার নিজের ক্ষেত্রের মানুষজনই যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে এগিয়ে যাওয়াটা কিন্তু অনেক বেশি টাফ। তো ভাইয়া, এখন আপনাদের কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনাদের নেক্সট প্ল্যান কি, বা আপনার ফিউচারে আসলে আরো কি কি ইনোভেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, বা প্ল্যানটা কি, বা প্ল্যান কি আছে নেক্সট, আপনারা আরো কি কি কাজ করবেন, এই প্ল্যানগুলো কিভাবে সাজাচ্ছেন?
আচ্ছা, তো এই প্ল্যানটা হচ্ছে আমরা এখন আমরা ফার্স্ট বললাম যে শুরুতে আমাদের ভিশন ছিল এন্ড গোলটা। এরপর আমরা যখন জার্নিটা এক্সপ্লোর করা শুরু করি তখন আমরা অনেকগুলো ওয়ে ডিসকভার করলাম and তখন দেখলাম যে এখন হচ্ছে ড্রোন ইন্ডাস্ট্রিটা খুবই রাইজিং। তো এরিয়াল ড্রোন, আন্ডার ওয়াটার ড্রোন, আমরা আমাদের জার্নিটা পুরো এরিয়াল ড্রোন নিয়ে কাজ করা দিয়ে আমরা জার্নিটা শুরু করি। এরিয়াল ড্রোন দিয়ে কাজ করতে করতে তখন আন্ডার ওয়াটার ড্রোন টেকনোলজি কাইন্ড অফ সিমিলার বাট মেকানিজম আলাদা, ফোনটা কিছু আলাদা। তো আমরা আসলে তখন ট্রাই করবো যে এরিয়াল ড্রোনে আরো কিছু অ্যাডভান্সমেন্ট আনা যায় কিনা, বা এখানে ধরেন আমি যদি আরো অন্য কোনো টেকনোলজি এর মধ্যে ইন্টিগ্রেট করে নিয়ে আসতে পারি, এটা করতে পারি কিনা। এভাবে আস্তে আস্তে আমাদের প্রোগ্রেস করা গ্রেট। ভাইয়া, আপনাদের কাছে এখন দুইজনের কাছে আমি ছেড়ে দিব একজন একজন করে। আপনাদের বেস্ট ইনোভেশন নিয়ে একজন একজন করে যদি আমাদেরকে 2-3 লাইন বলেন। ফার্স্টে আমি শুরু করব জয় ভাই থেকেই। আচ্ছা, বেস্ট ইনোভেশন বলতে এখন যে জিনিসটা নিয়ে কাজ করতে জিজ্ঞেস করেন সেম আমাদের এটাই আসলে ইনোভেশন বলতে ধরেন আমার একার তো ইনোভেশন না, আমাদের টিমের ইনোভেশন। আমাদের এই টিমের আমরা 10 জন অনেক আছে, আমরা শুরু করি। আমরা হচ্ছে একটা সেক্টর ভাগ করে নিয়েছি, সফটওয়্যার সেক্টর থেকে ইলেকট্রিক্যাল সেক্টর, মেকানিক্যাল সেক্টর, দেন এটা হচ্ছে ম্যানেজমেন্টের মানুষ আছে। আমাদের নিজেদের মধ্যে আমরা ভাগ করে নিয়েছি যে এই পার্ট আমি করবো, এই দায়িত্ব আমার। এই কোঅর্ডিনেশনটা যখন আমরা মেইনটেইন করতে পেরেছি তখন জিনিসটা আমরা এতদিন নিয়ে আসতে পেরেছি। ভাইয়া, আমি যদি বেস্টের কথা বলি যে আমরা আসলে একটা স্পেসিফিক ফিল্ডে আমাদের এক্সপার্টিস গুলো কাজে লাগানো ট্রাই করতেছি। আমরা এই ফিল্ডে আমাদের উইদিন দ্য রিসোর্সেস আমরা করতে পারি, আমরা ওইটা ট্রাই করতেছি। মানে it can be an optimal effort considering the obstacles or considering the facilities we have. বাট আমাদের বেস্ট, মানুষের বেস্ট কখনোই একটা জায়গায় লিমিটেড থাকে না। মানুষের বেস্ট অলওয়েজ ইমপ্রুভ, so we are always improving and our goal is until we hit our top will continue. দুজনের কাছে সেম কোশ্চেন, একজন একজন করে উত্তর দেবেন। সেটা হচ্ছে নিজেদের স্কিলকে আর কিভাবে ডেভেলপ করতে চাচ্ছেন বা কিভাবে করেন প্রতিনিয়ত, একজন একজন করে উত্তর দেন। আচ্ছা, নিজের স্কিলকে ডেভেলপ করা আমার কাছে যেটা মনে হয় যে ডিটারমাইন্ড থাকতে হয়। নিজের একটা স্কিল শিখতে চাই, কনসিস্টেন্টলি সেটা দেখে টাইম দিতে হবে। এবার আমি প্রত্যেকদিন 10 মিনিট দিলাম, 10 মিনিট দিলাম, 5 মিনিট দিলাম, 5 মিনিট প্রতিদিন দিতে হবে। আমি যদি একটা স্কিল শিখতে চাই, আমি যদি ফার্স্ট থেকে এনথুজিয়াজম শুরু করে মাঝখানে ছেড়ে দিই, এন্ড ছেড়ে দিই, জিনিসটা শিখতে চাই আমাকে ডিটারমাইন্ড হতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে। কনস্ট্যান্ট থাকতে পারে অবশ্যই সেই স্কিলটা শিখতে পারবে। এন্ড এটা সেটা হচ্ছে শেখা এবং মাস্টার করা। আমি একটা স্কিল শিখলাম, ওটা আমি মাস্টার করলাম, এটার মধ্যে একটা আমি যদি শিখার পরে যদি আমি আবার কনসিস্টেন্টলি, কারণ আমাদের এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে আমি এআই নিয়ে যদি কথা বলি, এআই নিয়ে কাজ হচ্ছে রেগুলার, এটা যদি মনে করে আজকে কাজ করে এটা বাদ দিয়ে দিল, যেমন কিন্তু দুনিয়া থেকে পিছায় যাবে। সে ওটার সাথে কন্টিনিউ থাকলে এটাকে মাস্টার করবে। আমি যদি উপরে বলি তাহলে আমি এখন যেটা বলবো, ডিসিপ্লিন খুবই ইম্পর্টেন্ট। বাট আমার নিজের পার্সোনাল যদি আমি দেখি তাহলে আমার আমার কাছে মনে হচ্ছে যে স্কারসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন আছে না, ওইরকম। আমার যখন একটা জিনিস লাগবে দেন I'll go for it. আবার যতক্ষণ না পর্যন্ত আমি শেষ করতেছি ওইভাবে দেখা যাচ্ছে আমার যত স্কিল আছে ম্যাক্সিমাম এইভাবেই। আর এছাড়া যে ডিসিপ্লিন ওয়েতে শেখা বা ডিসিপ্লিন ওয়েতে একটা কিছু প্রতি লেগে থাকে, ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ওই জিনিসটা যারা রাখতে পারে ওইটা হচ্ছে তার লাইফে কনসিস্টেন্সি, তার স্কিলটা হারায় যায়। ফার্দার কন্টিনিউশনের জন্য এখন যেটা বলছে ওটা
একদম একদম এগ্রি আপনাদের সাথে। সো ভাইয়া, আপনাদের মতো যারা এরকম ইনোভেশন পড়াশোনার পাশাপাশি এরকম করতে চাচ্ছে, তাদের জন্য আপনাদের কি অ্যাডভাইস থাকবে? অ্যাডভাইস অ্যাডভাইস আসলে কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, জিনিসের সাথে লেগে থাকতে হবে। আমি হচ্ছে এই যে ডিটারমিনেশন, আমি শুরু করার পরে হারায় যাই। এখন দেখি অনেক আসতেছে, অনেক চ্যালেঞ্জ আসতেছে, নিতে পারতেছি না, হাল ছেড়ে দেয়া। এই জিনিসটা যদি একবার ওভারকাম করা যায়, একবার যদি ওভারকাম করা যায় তাহলে ওটা বা আপনি একবার যদি ওভারকাম করার স্ট্রেংথটা এক্সেস করতে পারেন, দেন আপনি ওটা কন্টিনিউয়াসলি ওটা নিয়ে গ্রো করতে পারবেন। এখানে আমি আরেকটা জিনিস বলবো, সেটা একটু মোটিভেশনাল হয়ে যাবে। তো জানি না কত এইটা কিভাবে দিলে, আমি একটা থিওরি সম্পর্কে এটা বিশ্বাস করি, বিলিভ করি যে আমাদের লাইফে আমি একটা গ্যাস স্টোভের মধ্যে 4টা বার্নার আছে। আমি লাইফে এই গ্যাস স্টোভের 4টা বার্নার সাথে কন্ট্যাক্ট করতে পারি। প্রত্যেকটা বার্নার আমার লাইফের একটা করে এলিমেন্ট সে ক্লিয়ার করে। একটা বার্নার আমার হেলথ ক্লিয়ার করে, একটা বার্নার আমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বিয়ার করে, আরেকটা আমার একটা বার্নার ফ্রেন্ডস এন্ড সোশ্যাল লাইফ বিয়ার করে, আরেকটা বার্নার আমার ফ্যামিলি বিয়ার করে, আরেকটা হচ্ছে আমার ওয়ার্ক এনভায়রনমেন্ট বিয়ার করে। সো আমি যদি একটা বার্নার রান করি তাহলে অবশ্যই হচ্ছে আমার ফুয়েল লাগবে, আমার টাইম লাগবে। এখন আমি যদি 4টা বার্নার একসাথে রান করি তাহলে আমার ফুয়েল কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? সো আমি এই ফুয়েলটাকে আমার লাইফের গ্রোথ, আমার লাইফের হচ্ছে এজ হিসেবে আমি, বা আমার লাইফের লাইফ জুস হিসেবে আমি কল্পনা করতে পারি যে আমি কতটুকু পারতেছি, টানতে পারতেছি, নিতে পারতেছি, সহ্য ক্ষমতা আমি বলতে পারি। সো আমি যদি 4টা বার্নার একসাথে চালাই, আমার কিন্তু তাড়াতাড়ি জিনিসটা শেষ হয়েছে, ফুয়েলটা শেষ হয়ে যাচ্ছে, জিনিসটা তাড়াতাড়ি আসলে এফেক্ট করতেছে। তো আমি যদি এখান থেকে 1টা 2টা বার্নার আমি অফ রাখতে পারি, তখন আমার সাকসেসফুল হওয়ার ওয়েতে আমি আগায় থাকতে পারবো। কি হবে, আমি যদি আমার ফ্রেন্ডস এন্ড সোশ্যাল লাইফ, এটা আসলে অসামাজিক দিকে হয়ে যায় অনেকটা, আমার ফ্রেন্ডস এন্ড সোশ্যাল লাইফ যদি আমি একটু অফ করে রাখি, আমি যদি আমার ওয়ার্কে একটু বেশি কনসেন্ট্রেট করি, তাহলে আমি আমার এই ফুলটা ওয়ার্ক এন্ড হেলথে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারবো। অবশ্যই আমি হেলথকে কখনোই বাদ দিতে পারবো না। হেলথকে যদি আমি বাদ দিই তাহলে আমার ওয়ার্ক অটোমেটিক ডাউন খেয়ে যাবে। হেলথ হচ্ছে মাস্ট। দেন আরেকটা হচ্ছে আমার পার্সোনাল ফ্যামিলি লাইফ। ফ্যামিলি লাইফ অনেক সময় আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টের জন্য অনেকেরই একটু স্যাক্রিফাইস করা লাগে। আমি যদি ওটা একটু স্যাক্রিফাইস করতে পারি তাহলে দেখা যায় যে আমি এই এনার্জিটা, এই ফোর্সটা আমি ওয়ার্ক এন্ড হেলথে আমি একসাথে দিতে পারি, তখন আমার সাকসেস রেটটা বাড়ে। আমি যেটা অ্যাচিভ করতে চাই সেটাতে আমি ফুল এফোর্টটা দিতে পারি। এই দুইটা কিন্তু আমি যদি চিন্তা করি, ফ্রেন্ডস এন্ড সোশ্যাল লাইফ কখনো হারায় যায়। আমি যদি একটা সার্টেন টাইম আমি যদি আমার বিষয় নিয়ে কাজ করে যদি আবার ফিরে আসতে পারি, কিন্তু আমি যদি একবার 4টা একসাথে করতে গিয়ে এফোর্ট দিতে গিয়ে আমি যদি আমার মেইন যে ফোকাস ওয়ার্কটা হারাই ফেলি, কিন্তু ওইটা কিন্তু আমি আর ওই সময়টা একদম ভাইয়া, একদম ভাইয়া, আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি, একদম শেষের দিকে। সো আপনাদের দুজন থেকে যেটা জানতে চাইবো যে আমাদের সাথে এসে এই প্ল্যাটফর্মে আপনাদের কথাগুলো শেয়ার করতে পেরে, ইনফরমেশন তো আমরা অনেকেই পেলাম আর অনেকগুলো অ্যাডভাইসও ছিল, কেমন লাগলো আমাদের প্ল্যাটফর্মে এসে? অ্যাকচুয়ালি নিজের মধ্যে কি চলতেছে, নিজের মধ্যে থাকা কথাগুলো সবার সাথে শেয়ার করে দেওয়ার জন্য যে প্ল্যাটফর্ম মানুষের প্রয়োজন, এটা অবভিয়াসলি অনেক অ্যাপ্রিশিয়েট। আমরা এতদিন কাজ করে গেছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে করবো। আমরা কি করতেছি, কি আমাদের গোল, আমরা ভবিষ্যতে কি করবো, এটা আমার মনে হয়েছে যে আসলে মানুষের কাছে কিভাবে রিচ করা যায়, মানুষকে কিভাবে জানাবো বা মানুষের সাথে কানেক্ট, বন্ডিং এর বিষয়টা, ওটা আমাদের হচ্ছে। তো আপনাদের পেজের মাধ্যমে, আপনাদের যে প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে হচ্ছে আমরা এটা শুরু করতে পারছি। অবশ্যই আমাদের ভালো লাগছে, ভালো লাগবে। প্লাস এই যে আপনারা যে এটা অবশ্যই থ্যাংক ইউ ভাইয়া। এখানে আমরা যদি অনেক টেকনিক্যাল কিছু বললাম, মজার অনেক কথা বলেছে, মজা এই লেভেলই ধরেন সারাদিন লেভেলে কাজ করতেছেন, এইটা মজার কিছু করেন না। মজার কথা বলতে
এখানে থাকতে থাকতে এখানেই দেখা যায় যে আড্ডা বাসার জমে, এখানেই গান বাজনা হয়, এখানেই খেলাধুলা হয়, সব এখানে একটা এটি একটা লাইফের একটা পার্ট হয়ে গেছে। দেখা যায় যে মানে লাইফের ইনগ্রিডিয়েন্ট এলিমেন্টস যা লাগবে আমার রিক্রিয়েশন থেকে শুরু করে সব এখানেই পাওয়া যায়। এন্ড একটা এনভায়রনমেন্ট যখন ক্রিয়েট হয়ে যায় তখন আপনি দেখবেন যত আপনি অ্যাটাচড হবেন ওটার সাথে একটা বন্ডিং ক্রিয়েট হবে, ওইটার আপনার ওই এনভায়রনমেন্টের যে ভিশন বা গোল সেটাতে এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট করে। এখানে আমি একদম যদি একদম এগ্রি, তাহলে দেখা টোটালি যাবে এগ্রি। জি, আপনি কিছু বলছিলেন? বললাম আপনাদের সাথে আমি টোটালি এগ্রি। ভাইয়া যেটা বললো, জয় ভাইয়া যেটা বললো, একটু অ্যাড করি তাহলে দেখা যাবে যে আমাদের জাস্ট আমরা প্রজেক্ট রিলেটেড কথাবার্তা এখন বলছি। সো আমাদের লাইফে সব মানুষের লাইফে একটা মেইন গোলের পাশাপাশি তার কিন্তু ফ্যামিলি আছে, রেসপন্সিবিলিটি আছে, আর অনেক কাজ থাকে। তো এখন যেটা বললো বার্নারের ব্যাপার, আমার আম্মু মাঝে মাঝেই আমার বকাঝকা করে, এই তুই ফোন ব্যাক করিস না, তোর ফোন দিলে পাওয়া যায় না। আমি দেখি হচ্ছে প্রজেক্টের মেকানিক্যাল জিনিসপাতিগুলো ফোন একদিকে থাকে সারাদিন, আমি অন্যদিকে থাকি। তো এই যে বিষয়গুলো এগুলোর মধ্যে আমরা আসলে অ্যাডজাস্ট হয়ে গেছি। আর কখনো বোরিং লাগে, স্বাভাবিক, ডিসিপ্লিন বোরিং, বাট বোরিং ইজ বেস্ট। তো হোপ ফর দ্য বেস্ট, আপনারা এখানে থেকে অনেক ভালো কিছু করেন, আর হচ্ছে আরো ভালো ভালো মানে আপনাদের ভালো লাগা এন্টারটেনমেন্টও হোক রোবোটিক লাইফের থেকে, এটাও হোপফুলি হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা করে নেবেন। সো আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক বেশি ধন্যবাদ ভাইয়া, আপনাদের অনেক সময় হয়তোবা আমাদেরকে দিয়েছেন, অনেক কাজ ছিল তার মধ্যেও। সো আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ, আর আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা, আপনাদের অনেক বেশি সাকসেস হোক, অনেক বেশি সাকসেসফুলি আপনাদের কি বলে যে অর্জনের ঝুড়িটা ভরে যাক, সেই প্রত্যাশা আজকে শেষ করব। ভালো থাকবেন আপনারা, আর আমাদের এখানে আসার জন্য অনেক বেশি ধন্যবাদ, আমরা পুরো টিম আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন। আমরাও আমাদের গ্রেটফুল যে আমাদেরকে নিয়ে এই প্রোগ্রামটা করার জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, প্রতি সপ্তাহে আমরা হাজির হয়ে যাব এমন কিছু মানুষদেরকে নিয়ে, এমন কিছু গ্রুপদেরকে, টিমকে নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন আমাদের টং আড্ডাতে, আর স্টে টিউন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।